হ্যালো ভিউয়ার্স, সবাইকে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে এমব্রায়োলজি লেকচার সিরিজে স্বাগত জানাচ্ছি। তোমাদের সুবিধার্থে আমরা এমব্রায়োলজি লেকচার সিরিজটাকে দুটি ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে জেনারেল এমব্রায়োলজি, তারপর হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজি। তো আজকে আমরা শুরু করব জেনারেল এমব্রায়োলজির প্রথম লেকচার যে ম্যাটেরিয়ালটা রয়েছে সেটা নিয়ে, এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্যামেটোজেনেসিস। তো চলো শুরু করা যাক, আশা করি তোমরা সবাই এটি ভালোবাসবে। আমরা প্রথমে শুরু করব গ্যামেটোজেনেসিস নিয়ে। তো গ্যামেটোজেনেসিসে আমরা তিনটি মেইন টপিক আলোচনা করব। প্রথমে আমরা জানবো গ্যামেটোজেনেসিস বলতে কী বুঝে বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্যামেটোজেনেসিস। সেকেন্ডলি, গ্যামেটোজেনেসিসের প্রসেস কী, হোয়াট আর দ্য প্রসেসেস অফ গ্যামেটোজেনেসিস। দেন থার্ডলি, হোয়াট আর দ্য এন্ড প্রোডাক্টস অর হোয়াট আর দ্য ফেট অফ গ্যামেটোজেনেসিস। দ্যাট মিনস গ্যামেটোজেনেসিসের ফলে আমরা কী পাচ্ছি আসলে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লিখেছি গ্যামেটোজেনেসিস। তো এই শব্দটা থেকেই তোমরা ধারণা করতে পারছো গ্যামেটোজেনেসিসে আসলে দুটি আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে। প্রথমটি হচ্ছে তোমার গ্যামেট, তারপরেটি হচ্ছে জেনেসিস। তো গ্যামেট বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, যেটা মেল গ্যামেট হচ্ছে স্পারমাটোসাইট আর ফিমেল গ্যামেট হচ্ছে তোমার ওভাম বা ম্যাচিউর যে ওভামটা রয়েছে সেটি। আর জেনেসিস মানে হচ্ছে প্রোডাকশন। তো এখান থেকে তোমরা ডেফিনেশনটি সহজে আন্দাজ করতে পারছো। গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে প্রোডাকশন অফ মেল অর ফিমেল গ্যামেট, দ্যাট মে বি মেল গ্যামেট অর ফিমেল গ্যামেট। মেল গ্যামেট যদি হয় তখন সেটাকে আমরা বলতেছি স্পারমাটোজেনেসিস, আর যদি ফিমেল গ্যামেট হয় তখন সেটাকে আমরা বলতেছি ওজেনেসিস। তো ওভারঅল এই দুইটা প্রসেসকে একসাথে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস, দ্যাট ইজ প্রোডাকশন অফ মেল অর ফিমেল গ্যামেট। আর যখন প্রোডাকশন অফ মেল গ্যামেট দ্যাট ইজ স্পারমাটোজোয়া, দ্যাট ইজ নোন অ্যাজ স্পারমাটোজেনেসিস, আর প্রোডাকশন অফ ফিমেল গ্যামেট দ্যাট ইজ নোন অ্যাজ ওভাম, দ্যাট ইজ নোন অ্যাজ ওজেনেসিস। তো আমরা প্রথমেই শুরু করব ওজেনেসিস নিয়ে। তো আমরা যেহেতু ডেফিনেশনটা শেষ করে ফেলেছি, আমরা এখন চলে যাব প্রসেসে। তো আমরা আগেই বলেছি গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে মেল আর ফিমেল গ্যামেট। তো প্রসেস এখানে দুটো আছে, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর হচ্ছে ওজেনেসিস। তো আমরা শুরু করব ওজেনেসিস নিয়ে। তো প্রথমেই একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে ওজেনেসিসটা শুরু হবে তোমার আফটার বার্থ, দ্যাট ইজ ফিমেল চাইল্ড যখনই জন্মগ্রহণ করবে তখন থেকে কিন্তু তার এই ম্যাচুরেশন হোল প্রসেসটা শুরু হয়ে যাবে। মাঝখানে কিছু কথা আছে সেটা আমি তোমাকে পরবর্তীতে জানাবো, বাট মূল কথাটা হচ্ছে ম্যাচুরেশনটা শুরু হয়ে যাবে তোমার জন্মের পর থেকেই। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট কি পয়েন্ট হচ্ছে যে আমরা যখন স্পারমাটোজেনেসিস পড়বো তখন সেখানে দেখবো ছেলেদের ক্ষেত্রে স্পারমাটোজেনেসিসটা তোমার মেইন যে ডিফারেন্সিয়েশন বা ম্যাচুরেশনটা ওটা শুরু হবে পিউবার্টির পরে। তার মানে মেয়েরা কিন্তু এদিক থেকে এগিয়ে আছে, তাদের জন্মের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে তোমার পুরো ওজেনেসিস প্রসেসটা। বাট ছেলেদের স্পারমাটোজেনেসিস হচ্ছে পিউবার্টিতে যাওয়ার পর, দ্যাট মিনস 14 কি 15 বছর বয়স পর থেকে শুরু হচ্ছে স্পারমাটোজেনেসিস। তো এখন একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে তার বডিতে কিছু সেল আছে যেটাকে আমরা বলতেছি প্রিমর্ডিয়াল জার্ম সেল। আর প্রিমর্ডিয়াল জার্ম সেল আমরা তোমরা নিশ্চয়ই 2N সাইনটা বুঝতে পারছো, এটা হচ্ছে ডিপ্লয়েড সেল বোঝা যাচ্ছে, যেটা হচ্ছে 46টা ক্রোমোজোম আছে। আর প্রিমর্ডিয়াল জার্ম সেল বলতে আমরা কি বুঝি, প্রিমর্ডিয়াল মানে হচ্ছে একেবারে প্রিমিটিভ বা একেবারে শুরুর দিকে। আর জার্ম সেল শব্দটা তোমরা অনেকবারই শুনবে। এই জার্ম সেল বোঝাতে চাচ্ছে হচ্ছে দ্যাট সেল হুইচ কন্টেন্স হাফ অফ দ্য ক্রোমোজোম অফ সোমাটিক সেল। দ্যাট মিনস আমাদের বডি যে হাতের সেল বা পায়ের সেল রয়েছে সেগুলোতে ক্রোমোজোম রয়েছে তোমার 46টা, বাট জার্ম সেলের ক্রোমোজোম আছে তোমার 23 or 23টা। দ্যাট মিনস জার্ম সেল কন্টেন্স হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম অফ সোমাটিক সেল, তাই এদেরকে বলা হচ্ছে প্রিমর্ডিয়াল জার্ম সেল। এই জার্ম সেল থেকে তোমার পুরো সব প্রসেসটা শুরু হবে। তো এখন এখানে প্রিমর্ডিয়াল জার্ম সেল যখন ডিফারেন্সিয়েশন হবে, ডিফারেন্সিয়েশন হওয়ার পরে তোমার ডিফারেন্সিয়েশনটা কি এখানে এটা আমি বলে রাখতে চাই যে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে এমন একটা প্রসেস বাই হুইচ এনি সেল অর অর্গান transforms or changes to a mature form which can perform a specific function। সোজা কথায় সেটা হচ্ছে যে আমাদের বডিতে যে ওভারঅল সব ধরনের সেল প্রথমে তৈরি হবে, বাট আমাদের বডির নিড অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে একটা স্পেসিফিক ফাংশন সার্ভ করবে, সেটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। যেমন আমাদের বডির রেসপিরেটরি ট্র্যাক্টে রয়েছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল সেল, সেটা প্রথম এপিথেলিয়াল সেল থেকে ডিফারেন্সিয়েশন হয়ে কিন্তু সিলিয়েটেড হয়েছে। দ্যাট মিনস কিছু সিলিয়া যোগ হয়েছে যেটা আমাদের ফরেন পার্টিকেল বা ডাস্টকে ঢুকতে বাধা দিচ্ছে বা প্রিভেন্ট করতেছে। আবার সে একই কথা জিআইটির ক্ষেত্রে আমাদের এপিথেলিয়াল সেলটা হচ্ছে কলামনার, কলামের মতো। এর মানে ম্যানিফেস্টেশনটা বা ইউজটা কি, columnar cell হচ্ছে very much important for absorption of different nutrition that is available in the food। তাই আমাদের পেটে হচ্ছে সেটা columnar cell, বাট আবার রেসপিরেটরি ট্র্যাক্টে সেটা হচ্ছে সিলিয়েটেড সেল, যেটা হচ্ছে আমাদের ডার্ট যে কোনো ডার্ট বা ফরেন পার্টিকেল এটা সরাতে সাহায্য করতেছে। তো ডিফারেন্সিয়েশন মেইন কথা হচ্ছে এটা যে কোনো নর্মাল সেল যখন একটা স্পেসিফিক ফাংশন সার্ভ করার জন্য চেঞ্জ হয়ে একবারে কমপ্লিটলি ম্যাচিউর হয়ে যায় সেটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। প্রিমর্ডিয়াল জার্ম সেল হচ্ছে একটা নর্মাল সেল যেটা বডির অন্যান্য পারপাসও সার্ভ করতে পারবে, বাট যখন সে ডিফারেন্সিয়েট হয়ে ম্যাচিউর হয়ে একটা ওগোনিয়াম তৈরি করবে তখন তার কাজ শুধুমাত্রই ওভাম তৈরি করা, তখন সে অন্য কোনো সেলে কনভার্ট হতে পারবে না। এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল কথা। তো প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা পেলাম ওগোনিয়াম। মনে রাখতে হবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা যে সেলটা পাচ্ছি সেটাও কিন্তু ডিপ্লয়েড। দ্যাট মিনস এখানে ডাবল ক্রোমোজোম থাকলে 2N ক্রোমোজোম থাকলে ওগোনিয়ামে আমরা 2N ক্রোমোজোমটাই পাচ্ছি।
তারপরে উগোনিয়ামের পরের স্টেজটা কি, উগোনিয়ামের পরে আমরা পাচ্ছি মাইটোসিস। মাইটোসিস তোমরা সবাই জানো, যেখানে ক্রোমোজোম এবং সেল ডিভাইড করে দুটি ডটার সেল তৈরি করবে। এরকম করে প্রতিটি উগোনিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি ভাগ হচ্ছে। দ্যাট মিনস একটা উগোনিয়াম থেকে দুইটা প্রাইমারি উসাইট তৈরি হবে। এভাবে করে প্রতিটা উগোনিয়াম রিপিটেডলি ডিভাইড হচ্ছে এবং প্রচুর পরিমাণ প্রাইমারি উসাইট তৈরি করছে। বাট উগোনিয়ামের যে ক্রোমোজোম নাম্বার এবং প্রাইমারি উসাইটের ক্রোমোজোম নাম্বার সেম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা তিনটা জিনিস পাচ্ছি, সেলটা কোত্থেকে আসছে, সেলটার পরিণতি কি বা ফেটটা কি, এবং সেলটা কোন প্রসেসের মাধ্যমে আসছে। তার মানে এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে আমরা সেলটা পাচ্ছি উগোনিয়াম থেকে, উগোনিয়াম থেকে আমরা কি পাচ্ছি, প্রাইমারি উসাইট। তার মানে আমার এন্ড প্রোডাক্ট হচ্ছে প্রাইমারি উসাইট। প্রসেসটা কি, মাইটোসিস, এবং সেলের ক্রোমোজোম নাম্বার সেম থাকছে, যা হচ্ছে 2n অর ডিপ্লয়েড সেল। এটা হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট জিনিস। প্রতিটি স্টেপে আমরা কথাগুলো মনে রাখার চেষ্টা করব যে কোথা থেকে সেলটা আসছে, সেলটা কি হচ্ছে, এবং সেলটা কিভাবে হচ্ছে, এবং ক্রোমোজোম নাম্বারটা কি থাকছে, এই কটা জিনিস আমরা খেয়াল রাখবো। তারপর আমরা প্রাইমারি উসাইট থেকে আমরা চলে গেলাম মায়োসিস 1-এ। এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে বলেছি মাইটোসিস, তার মানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার সেম, সেল নাম্বার দুটো হয়ে যাচ্ছে। বাট মায়োসিস বা মিওসিস 1 যখন হচ্ছে তখন কিন্তু আমার ক্রোমোজোম নাম্বারটা ডিভাইড হচ্ছে না। তার মানে কি 2n ক্রোমোজোম থেকে যখন ভাগ হয়ে যাচ্ছে তখন হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা আমার হাফ হয়ে যাচ্ছে। মাইটোসিসে কিন্তু ক্রোমোজোম নাম্বার সেম ছিল। মাইটোসিস সেল ডিভিশনটা এমন যে আমার ক্রোমোজোম নাম্বারটা প্যারেন্ট সেল অর মাদার সেলের এক্স্যাক্ট সেম থাকবে, জাস্ট সেলটা দুটো ভাগ হয়ে যাবে। বাট মিওসিসে কী হচ্ছে, মিওসিসে আমার ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যাচ্ছে, সেলটা আবার দুই ভাগে ভাগ হচ্ছে। তার মানে উগোনিয়াম থেকে মাইটোসিসের ফলে আমরা পেয়েছিলাম প্রাইমারি উসাইট, যেখানে ক্রোমোজোম নাম্বার সেম এবং সেটা হচ্ছে 2n। আর এখানে মিওসিস 1-এর মাধ্যমে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে n। এখানে ছিল 2n প্রাইমারি উসাইট, এখানে যেটা পাচ্ছি n, এটার নাম হচ্ছে সেকেন্ডারি উসাইট। এবং আরেকটা সেল যে তৈরি হবে এটার নাম হচ্ছে পোলার বডি। পোলার বডিটা আসলে কি, যখন সেলটা ডিভাইড হলো, প্রাইমারি উসাইট দুইটা সেলে পরিণত হলো, তখন সাইটোপ্লাজমের যে ডিভিশনটা সেটা আনইকুয়াল হবে। তার মানে একটা সেল বেশি পাবে, একটা সেল একটু কম পাবে। যে সেলটা কম পাবে সে বেশি দিন বাঁচতে পারবে না, বা ডিজেনারেট, যেটাকে বলা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, ডিস্ট্রয় হয়ে যাওয়া, সে পোলার বডিটা বেশি দিন বাঁচতে পারবে না, সে ডিজেনারেট হয়ে নষ্ট হয়ে যাবে। বাট আদার যে সেলটা সে বেশি সাইটোপ্লাজম নিয়ে সার্ভাইভ করতে থাকবে, এটাকে বলা হবে সেকেন্ডারি উসাইট। তারপর আমরা চলে যাই নেক্সট স্টেপে। তাহলে এখানে আরেকটা জিনিস, যে প্রাইমারি উসাইট ছিল 2n, আর আমার রেজাল্টেন্ট সেলটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, যেটা হচ্ছে n অর হাফ অফ দ্য নাম্বার অফ ডিপ্লয়েড সেল ক্রোমোজোম, অ্যান্ড প্রসেসটা হচ্ছে মিওসিস 1। তারপর আমরা পরের স্টেজে চলে যাই সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটকে আমরা আগে বলেছি এটা হচ্ছে n, ক্রোমোজোম নাম্বার হাফ অফ সোমাটিক সেল। সেকেন্ডারি উসাইট থেকে যে প্রসেসটা হবে সেটা হচ্ছে মিওসিস 2। তোমরা অনেকে পড়েছো সেল সাইকেলটা, সেল সাইকেলে তোমরা দেখলে বুঝতে পারো যে মিওসিস 2টা কিন্তু এক্স্যাক্টলি মাইটোসিসের মতো। তার মানে কি, মিওসিসে কিন্তু ক্রোমোজোম নাম্বার কখনো ভাগ হবে না বা কোনো কিছু হবে না, জাস্ট সেলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এনটা যখন দুইটা ভাগে ভাগ হবে তখন কিন্তু আমরা দুইটা সেল পাবো, দুইটাই এন। কারণ কি, আমি আগে বলেছি মিওসিস 2-তে ক্রোমোজোম ভাগ হবে না, বাট মিওসিস 1-এ কিন্তু ক্রোমোজোম ভাগ হয়েছিল, যার ফলে 2n থেকে আমরা হাফ করে পেয়েছিলাম n। বাট মিওসিস 2-তে আমরা কিন্তু কোনো ক্রোমোজোম ভাগ করিনি, যার ফলে সেকেন্ডারি উসাইটের এনটা সমানভাবে তার দুটো ডটার সেলই পাচ্ছে, যার ফলে দুইটা সেল পাচ্ছি, দুইটাই n ইকুয়াল টু সেকেন্ডারি উসাইট, দ্যাট ইজ অলসো n। বাট ইন মাইটোসিস উগোনিয়াম থেকে যে প্রাইমারি উসাইটটা আসছে সেখানে কিন্তু আমরা 2n থেকে 2nই পাচ্ছি। মাইটোসিস সবসময় ক্রোমোজোম নাম্বার সেম রাখবে। মিওসিস 1 কি বলেছে, ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাবে, তাই প্রাইমারি উসাইট থেকে আমরা সেকেন্ডারি উসাইট পেয়েছি হাফ, দ্যাট ইজ 2n থেকে n। সেকেন্ডারি উসাইট থেকে মিওসিস 2 সেটা আবার মাইটোসিসের মতনই, সেখানে আমরা সেকেন্ডারি উসাইট থেকে যখন সেকেন্ড পোলার বডি উটিট পেলাম, সেটাও কিন্তু n থাকতেছে। তার মানে এখানে ক্রোমোজোম নাম্বার সেম। তো এখন আমরা চলে যাই সেকেন্ডারি উসাইট থেকে আমরা কী পাচ্ছি। সেকেন্ডারি উসাইট থেকে আমরা বললাম মিওসিস 2 বা মাইটোসিস হয়ে আমরা পাচ্ছি দুইটা সেল, একটা হচ্ছে সেকেন্ড পোলার বডি, আগে যে ফার্স্ট পোলার বডি ছিল এটার মতনই, এটি ডিজেনারেট করবে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে সেল থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। আর উটিড যেটা সেটা সার্ভাইভ করবে, এবং উটিডের ক্রোমোজোম নাম্বার সেকেন্ডারি উসাইটের মতোই, যেটা মায়োসিস 2-এর মাধ্যমে হচ্ছে। তাহলে আমরা সেলটা আসতেছে কোত্থেকে, সেকেন্ডারি উসাইট থেকে। সেলটা কি হচ্ছে, উটিড হচ্ছে, এবং সেল প্রসেসটা কি মিওসিস 2, এবং ক্রোমোজোম নাম্বারটা কি n। দ্যাট মিনস সেকেন্ডারি উসাইডও n, উটিডও n। তো চলে যাই আমরা পরের স্টেজে। উটিড যেটা হবে ডিফারেন্সিয়েশন, আবার সে ডিফারেন্সিয়েশন। দ্যাট মিনস এখন উটিডটা আরও ম্যাচিউর হবে টু সার্ভ আ স্পেসিফিক ফাংশন। সে হচ্ছে ফার্টিলাইজেশনে হেল্প করবে বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে হেল্প করবে, এই জন্য এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনে ফুললি ম্যাচিউর হয়ে সে একটি ওভাম হবে। তো এই পর্যন্ত ছিল পুরাটুকু আমাদের উজেনেসিস। তো আমি তোমাদের জন্য আবার একটু রিভিউ করছি, সেটা হচ্ছে প্রথমে 2n ছিল প্রিমর্ডিয়াল জার্ম সেল, যেটি নর্মাল বডি সেল, সেখান থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে উগোনিয়াম, যেটি অলসো 2n। তারপর এখান থেকে প্রথম ডিভিশন শুরু হলো মাইটোসিস থেকে আমরা প্রাইমারি উসাইট পেলাম, ইট ইজ অলসো 2n, দ্যাট ইজ ডিপ্লয়েড। মাইটোসিসে গিয়ে আমাদের প্রথম মিওসিস 1 হলো,
সেখানে আমরা পেলাম দুটি সেল, যার ফলে একটা পোলার বডি ধ্বংস হয়ে গেল, আরেকটি পেলাম সেকেন্ডারি ওসাইট, এবং সেকেন্ডারি ওসাইট n, প্রাইমারি ওসাইট 2n, সেকেন্ডারি ওসাইট n। সেকেন্ডারি ওসাইট আবার মিওসিস 2 হলো, উইচ ইজ ইকুয়াল টু মিওসিস 2 অলওয়েজ, মনে রাখবা মিওসিস 2 অলওয়েজ অলমোস্ট ইকুয়াল টু মাইটোসিস। তার মানে কি সেকেন্ডারি ওসাইট n, মাইটোসিস ক্রোমোজোম নাম্বার সেম থাকবে, তাহলে ওটিডও ক্রোমোজোম নাম্বার সেকেন্ডারি ওসাইটের মতোই থাকবে, ইট ইজ অলসো n। তারপরে ওটিড আর কিছুই করবে না, সে জাস্ট ডিফারেন্সিয়েশন হয়ে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ করে ওভাম হবে। তাহলে মূল কথা হচ্ছে এটাই, আমাদের সেলগুলো মনে রাখতে হবে, কোন প্রসেসের মাধ্যমে আসছে সেটা মনে রাখতে হবে, আর সেলের ক্রোমোজোম নাম্বারটা কি এটা মনে রাখতে হবে। অনেকের এটা প্যাচ লাগে, সেটা মেইন কথা হচ্ছে যে ওগোনিয়াম সবসময় মাইটোসিস করবে, মাইটোসিস করে প্রাইমারি ওসাইট হবে। প্রাইমারি ওসাইট প্রাইমারি এটা আমরা এক ধরতে পারি, তাই বলতে পারি প্রাইমারি ওসাইট সবসময় মিওসিস 1 করবে। সেকেন্ডারি ওসাইট সেকেন্ড অথবা 2 ধরতে পারি, সেকেন্ডারি ওসাইটে সবসময় মিওসিস 2 হবে। আর মাইটোসিসে আরেকটা মনে রাখতে হবে, মাইটোসিসে সবসময় ক্রোমোজোম নাম্বার সেম থাকে, মিওসিস 1-এ ক্রোমোজোম নাম্বার হাফ হয়, মিওসিস 2-তে ক্রোমোজোম নাম্বার সেম থাকে। তো এই দুটা জিনিস তোমরা যদি মনে রাখতে পারো তাহলে পুরো প্রসেসটাই তোমাদের জন্য সহজ হয়ে যাবে আশা করি। তারপর এখান থেকে আমরা চলে যাই ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেল আমি একটু বলে নিব, সেটা যে ওভারিয়ান সাইকেলে আমরা হরমোনাল কিছু রেগুলেশন আছে, সেই রেগুলেশনের মধ্যে দুটি মেইন হরমোন কাজ করে, সেটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর FSH, আর একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। তো এখান থেকে আমরা শুরু করতে পারি যে প্রতিটি ওভারিয়ান সাইকেলের শুরুতেই 15 থেকে 20টা প্রিমোরডিয়াল ফলিকল তৈরি হয়। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাই প্রিমোরডিয়াল ফলিকলটা কি, আমাকে একটু ক্লিয়ার করতে দাও। এখানে আমরা কি পড়েছিলাম, প্রাইমারি ওসাইট, ঠিক না? এই প্রাইমারি ওসাইটের সাথেই সারাউন্ড করা থাকে কিছু ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল। দ্যাট মিনস প্রাইমারি ওসাইট which is surrounded by flattened epithelial cell is called primordial follicle। এটা কিন্তু কিছুই না, তোমরা কিন্তু প্রাইমারি ওসাইট এখানে পড়ে এসেছো যে প্রাইমারি ওসাইটটা কি 2n একটা সেল, এটা এসেছে ওগোনিয়াম থেকে মাইটোসিসের মাধ্যমে। তো প্রিমোরডিয়াল ফলিকলটা কি, প্রাইমারি ওসাইট সারাউন্ডেড বাই ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল ইজ নোন এজ প্রিমোরডিয়াল ফলিকল। তো প্রতিটি ওভারিয়ান সাইকেলের শুরুতেই এরকম 15 থেকে 20টি প্রিমোরডিয়াল ফলিকল আমরা পাচ্ছি। তো 15 থেকে 20টি প্রিমোরডিয়াল ফলিকলের মধ্যে থেকে এরা ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা আমি বলেছিলাম ফলিকল স্টিমুলেটিং হরমোন তোমরা হয়তো মনে করতে পারবে, যেটা আমাদের সিক্রেট হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ করার জন্য আবার তোমার হেল্প করতেছে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা GnRH। তো GnRH বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনকে বলতেছে তুমি FSH রিলিজ করো। তো FSH যখন রিলিজ হচ্ছে, FSH কে কাজ করতেছে তোমার প্রিমোরডিয়াল ফলিকলের উপর। FSH এর কাজ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তার মানে কি প্রিমোরডিয়াল ফলিকলকে সে স্টিমুলেট করবে গ্রো করার জন্য বা ম্যাচিউর হওয়ার জন্য। যখনই প্রিমোরডিয়াল ফলিকল FSH এর স্টিমুলেশনটা পাবে, সে গ্রো করা শুরু করবে। এখন এই গ্রোথটা কীরকম, গ্রোথটা হচ্ছে এখানে আমরা ছিলাম ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল, এই এপিথেলিয়াল সেলগুলো শেপ চেঞ্জ করে কিউবয়েডাল সেল হয়ে যাবে। তো তোমাদের বলে রাখি যে এপিথেলিয়াল সেল হচ্ছে অনেকটা ফ্ল্যাট সেল, মানে এরকম টাইপ হবে, দেখতে অনেকটা ফ্ল্যাট হবে, বাট তোমার এখানে যে কিউবয়েডাল সেলটা ছিল, কিউবয়েডাল সেলটা হচ্ছে তোমার যার দৈর্ঘ্য বা লেংথ এবং ব্রেথ দুইটাই সমান, জাস্ট একটা কিউবের মতো হবে। তো এই প্রিমোরডিয়াল ফলিকলের যে আশেপাশে সারাউন্ড করা ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল, এটা শেপ চেঞ্জ করে হয়ে যাবে এই যে, তো আমি কেছি কিউবয়েডাল সেল, শেপ চেঞ্জ করে কিউবয়েডাল সেল হবে, প্লাস এখানে কিন্তু ছিল সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল, সেখানে এটা হয়ে যাবে মাল্টি লেয়ার্ড অফ কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, অনেকগুলো লেয়ার হয়ে একটা বড় একটা ব্যারিয়ারের মতো তৈরি করবে। তো এই সেলগুলোকে তখন বলা হচ্ছে গ্র্যানুলোসা সেল, এখানে আমি লিখেছি গ্র্যানুলোসা সেল। যার মানে কিউবয়েডাল সেলগুলো অনেকগুলো লেয়ার তৈরি করলো এবং সে লেয়ারে এরকম সাজানোর পরে তাকে আমরা বলতেছি গ্র্যানুলোসা সেল। এই স্টেজটাকে বলা হচ্ছে প্রাইমারি ফলিকল। তার মানে প্রিমোরডিয়াল ফলিকলের ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেলটা যখন চেঞ্জ হয়ে কিউবয়েডাল সেল হয়ে যাবে এবং মাল্টি লেয়ার্ডে অ্যারেঞ্জ হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলতেছি প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকলের পরের স্টেজটা কি, অবশ্যই সেকেন্ডারি ফলিকল। তো সেকেন্ডারি ফলিকলে কী চেঞ্জ হয় আমরা একটু দেখি। সেকেন্ডারি ফলিকল আর কিছুই না, তোমার কিছু ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, যেখানে আমি এঁকেছি আলাদা করে, এগুলো হচ্ছে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, আর এগুলো হচ্ছে কিউবয়েডাল যে আমার গ্র্যানুলোসা সেল সেগুলো। গ্র্যানুলোসা সেলের মাঝখানে এখন কিছু ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এই ফ্লুইডটাকে বলা হচ্ছে লিকার ফলিকুলি, আমি এখানে লিখেছি শর্টে লিকার ফলিকুলি। এই ফ্লুইড ফিল্ড ছোটো ছোটো ক্যাভিটি অ্যাপেয়ার করা শুরু করবে ইন বিটুইন দ্য কিউবয়েডাল সেল। যখন এই ক্যাভিটিগুলো অ্যাপেয়ার করা শুরু করবে, সাথে সাথে প্রাইমারি ওসাইট, ভিতরে কিন্তু প্রাইমারি ওসাইট ছিল যেটা আমরা জেনেসিসে পড়েছি, জোনা পেলোসিডা নামে একটা আলাদা মেমব্রেন তৈরি হবে। এটার কাজ হচ্ছে তোমার প্রাইমারি ওসাইটটাকে মানে জাস্ট কভার দেওয়া। এখন এই ছোটো ছোটো যে লিকার ফলিকল বা ফ্লুইড ফিল্ড ক্যাভিটিগুলো এর একসাথে জয়েন করবে, জয়েন করে একটা বড় ক্যাভিটি ফর্ম করবে। এখানে আমি এঁকেছি বড় ক্যাভিটি। এই বড় ক্যাভিটিটা হচ্ছে তোমার অ্যান্ট্রাম। Antrum is nothing but a fluid filled cavity which occupies a larger space in case of the secondary follicle. তো antrum filled যে ক্যাভিটিটা আর পুরা প্রাইমারি ওসাইটটাকে একসাথে বলা হচ্ছে সেকেন্ডারি ফলিকল।
লাস্টলি সেকেন্ডারি ফলিকুল আর কিছুই না, আরেকটু বড় হবে, আরেকটু বলা হচ্ছে 25 মিলিমিটার পর্যন্ত ডায়ামিটার বেড়ে যাবে, আরেকটু ম্যাচিউর হবে, হয়ে সে গ্রাফিয়ান ফলিকুলে হবে। তো তোমাদের সবার হয়তো জিনিসটা একটু কঠিন লাগতে পারে, আমি আবার সামারাইজ করে যাই। সেটা হচ্ছে প্রথমে প্রিমোর্ডিয়াল ফলিকুল ছিল, ইট ইজ নাথিং বাট প্রাইমারি ওসাইট সারাউন্ডেড বাই ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল। এর মধ্যে থেকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন আসলো, সে স্টিমুলেট করে প্রিমোর্ডিয়াল ফলিকুলের যে এপিথেলিয়াল সেল আছে তাকে চেঞ্জ করে কিউবয়েডাল সেলে কনভার্ট করলো, আর সেলগুলো অনেক লেয়ারে অ্যারেঞ্জ হলো। অ্যারেঞ্জ হওয়ার পর এই স্টেটটাকে বলতেছি আমরা প্রাইমারি ফলিকুল। প্রাইমারি ফলিকুলের পর থেকে প্রাইমারি ফলিকুলের সেলগুলো যে গ্র্যানুলোসা সেল, এর মাঝখানে কিছু ফ্লুইড ফিল ক্যাভিটি অ্যাপিয়ার করা শুরু করলো, এটাকে বলা হচ্ছে পরে ফ্লুইড ফিল ক্যাভিটিগুলো সব একত্রে একসাথে মিলে গিয়ে এন্ট্রাম তৈরি করতেছে, এই বড় ফ্লুইড ফিল ক্যাভিটিটা, এটাকে বলতেছি আমরা সেকেন্ডারি ফলিকুল। সেকেন্ডারি ফলিকুল আরেকটু ম্যাচিওর হয়ে যখন বড় একটা ফলিকুল তৈরি করলো, এটাকে বলা হচ্ছে গ্রাফিয়ান ফলিকুল। তো আশা করি তোমাদের পুরো ব্যাপারটাই সহজবোধ্য হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো। এবং গ্রাফিয়ান ফলিকুল নিশ্চয়ই একটা ফেট আছে, তোমরা এটা আন্দাজ করতে পারছো। তো কী হতে পারে, তো এটা জানার জন্য আমাদের চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক সাহায্য করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এখন আমরা আলোচনা করব গ্রাফিয়ান ফলিকুলের ফেট সম্পর্কে। আসলে গ্রাফিয়ান ফলিকুলের অবস্থাটা কি হচ্ছে বা তার ফেটটা কি হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাফিয়ান ফলিকুল যখন এখানে তৈরি হলো, আফটার ইচ ওভারিয়ান সাইকেল একটা গ্রাফিয়ান ফলিকুল তৈরি হবে, আর ওভারিয়ান সাইকেলের প্রোডাক্টই হচ্ছে তোমার গ্রাফিয়ান ফলিকুল। তো যখন গ্রাফিয়ান ফলিকুলটা এখানে তৈরি হলো, তো তৈরি হওয়ার পরে তোমার এলএইচ সার্চ বলে একটা কথা আছে। এলএইচ সার্চ মানে কি, যে লিউটিনারি হরমোনটা সার্চ হয়ে যাবে, মানে অনেক কনসেন্ট্রেশনটা বডিতে বেড়ে যাবে, এন্টিরিয়র পিটুইটারি প্রচুর পরিমাণ এলএইচ বা লিউটিনারি হরমোন তৈরি করতে থাকবে, যেটা তোমার গ্রাফিয়ান ফলিকুলে কিছু চেঞ্জ করবে। এখন চেঞ্জগুলো কি, এখানে 3টা চেঞ্জ হবে। তো ফার্স্ট চেঞ্জ হচ্ছে তোমার এখানে মিওসিস 2 কমপ্লিট হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন উজেনেসিস পড়েছি সেখানে আমরা দেখেছি যে প্রাইমারি উসাইট থেকে মিওসিস 1-এর মাধ্যমে সেকেন্ডারি উসাইট হচ্ছে। তো একটা কথা বলে রাখা ভালো যে ম্যাচুরেশনটা হয় তোমার প্রাইমারি উসাইট পর্যন্ত। দ্যাট ইজ, মনে করে একটা বাচ্চা মেয়ে, তার বয়স মানে যতদিন পর্যন্ত না সে পিউবার্টিতে না যাবে, দ্যাট ইজ 13 থেকে 15 বছর তার না হবে, ততদিন পর্যন্ত সে কিন্তু প্রাইমারি উসাইট নিয়েই থাকবে। তার প্রাইমারি উসাইটটা কিন্তু ফার্দার ডেভেলপ করবে না। যখনই সে পিউবার্টিতে যাবে তখনই প্রাইমারি উসাইটের মধ্যে তোমার ডিভিশনটা শুরু হবে। ডিভিশনটা শুরু হয়ে প্রাইমারি উসাইটটা তোমার মিওসিস 1-এর মাধ্যমে সেকেন্ডারি উসাইট তৈরি করবে, এবং সেকেন্ডারি উসাইটটা ফার্দার তোমার উটিট বা ওভাম তৈরি হবে। এটা হচ্ছে কথা। আর আরেকটা কথা হচ্ছে মিওসিস 2টা শুরু হবে তোমার গ্রাফিয়ান ফলিকল থেকে ওভারিয়ান সাইকেলের শেষে গিয়ে, বাট মিওসিস 2টা কিন্তু কমপ্লিট হবে না। মিওসিস 2টা তখনই কমপ্লিট হবে যখন একটা স্পার্ম বা স্পার্মাটোজোয়া তোমার এই ডেভেলপিং যে সেকেন্ডারি বা প্রাইমারি উসাইট ছিল, যেটা আমরা বলছি গ্রাফিয়ান ফলিকলের ভিতরে তো তোমার প্রাইমারি উসাইটটা ছিল। তো গ্রাফিয়ান ফলিকলের উসাইটটা যখনই হচ্ছে তোমার স্পার্মাটোজোয়া দিয়ে ফার্টিলাইজেশন হবে, বা যখন একটা স্পার্ম যখন সেকেন্ডারি উসাইটের ভিতরে ঢুকবে, দ্যাট ইজ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন আসলে শর্টকাট বলে নিতে হয় যে দ্য মিটিং অফ দ্য spermatozoa with the ovum or the mature ovum is known as fertilization. তো যখনই তোমার সেকেন্ডারি উসাইটের সাথে স্পার্মাটোজোয়ার ফিউশনটা হবে, তখনই তোমার মিওসিস 2টা কমপ্লিট হবে। তার মানে মনে রাখতে হবে দুটা কথা, যে প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট আর মিওসিস 1 যেটা, সেটা হবে শুধুমাত্র একটা মেয়ে পিউবার্টিতে পৌঁছানোর পর। তার আগ পর্যন্ত প্রাইমারি উসাইট হয়ে সেটা অ্যারেস্ট হয়ে থাকবে, এবং মিওসিস 2টা শুরু হয়ে যাবে তোমার গ্রাফিয়ান ফলিকল থেকেই, দ্যাট ইজ ওভারিয়ান সাইকেলেই শুরু হয়ে যাবে। কিন্তু মিওসিস 2টা কমপ্লিট হবে যখন একটা স্পার্ম এসে একটা সেকেন্ডারি উসাইটকে ফার্টিলাইজ করবে। তো এখন আমরা দেখলাম যে এলএসআর যখন হচ্ছে তখন কিন্তু মিওসিস 2টা শুরু হয়ে গেল, তার আগ পর্যন্ত কিন্তু আমরা দেখছিলাম যে সেকেন্ডারি উসাইট হিসেবেই ছিল। এখন যখন মিওসিস 2টা হবে, মিওসিস 2 হয়ে যাওয়ার পরে এখন আমরা মিওসিস 2 থেকে যখন আমরা পেলাম, তখন কিন্তু সেকেন্ডারি উসাইট যেটা ছিল, সেকেন্ডারি উসাইট থেকে আমরা পেয়ে যাব উটিট। তার মানে এলএইচ সার্জ হওয়ার পরে আমাদের প্রথমে হলো মিওসিস 2, যার ফলে আমরা সেকেন্ডারি উসাইট যেটা ছিল গ্রাফিয়ান ফলিকলের মাঝখানে এটা সেকেন্ডারি উসাইট হয়ে যাবে। গ্রাফিয়ান ফলিকলের সেকেন্ডারি উসাইটটা যেটা ছিল সেটা হচ্ছে প্রতি মেনস্ট্রুয়াল সাইকেলে কিন্তু প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট হয়ে গেল। দ্যাট ইজ, মনে করো যে 7 বছরের একটা মেয়ে বা 10 বছরের একটা মেয়ে, তার বডিতে কিন্তু ওভারিয়ান সাইকেল বা ম্যাচুরেশন অফ ওভাম হতে হতে সে প্রাইমারি উসাইটে গিয়ে অ্যারেস্ট হয়ে গেল। অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে যখনই সে পিউবার্টিতে যাবে, তার পিউবার্টিতে না যাওয়া পর্যন্ত প্রাইমারি উসাইট পর্যন্ত শেষ, এটা কিন্তু আর এতটুকু আগাবে না। যখনই সে পিউবার্টিতে যাবে তখনই কিন্তু প্রাইমারি উসাইটটা ম্যাচুর হওয়া শুরু করবে, মানে প্রাইমারি উসাইটটা তার নেক্সট স্টেজে চলে যাবে। তখন কী হবে, মিওসিস, আমরা বলেছি প্রাইমারি উসাইটের উপর সবসময় মিওসিস 1 হবে। প্রাইমারি উসাইট হওয়ার পরে মিওসিস 1 হওয়ার পরে আমরা পাবো সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট হিসেবে সেটা কিন্তু বডিতে থেকে যাবে।
সেকেন্ডারি ওসাইট কিন্তু আমরা বলেছি সেকেন্ডারি ওসাইট কখনোই মিওসিস 2 করবে না, কমপ্লিট করবে না যতক্ষণ পর্যন্ত না সে একটা স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হচ্ছে। তার মানে কি একটা নন ম্যারিড অর আনম্যারিড একটা ওমেন যখন সে মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু সেকেন্ডারি ওসাইট পর্যন্তই থেমে যাচ্ছে, সে কিন্তু আর স্পার্ম দিয়ে ফার্টিলাইজ যেহেতু হচ্ছে না, তাই সে কিন্তু আর আমার উটিকটা তৈরি করতে পারছে না। তো এই সেকেন্ডারি ওসাইটটা যখন আমরা গ্রাফিয়ান ফলিকলের ওভারিয়ান সাইকেল লাস্টে চলে গেলাম, এলএইচ সার্জ আসলো, তখন মিওসিস 2টা শুরু হলো বাট নট কমপ্লিটেড আনটিল স্পার্ম এসে সেকেন্ডারি ওসাইটটাকে ফার্টিলাইজ করলো, তখনই উটিকটা হবে, তার এক পর্যন্ত হবে না। তো কী হলো, এলএইচ সার্জ হওয়ার পর মিওসিস 2 শুরু হলো বাট স্টপ হলো না, বাট শেষ হলো না। কোলাজিনেস অ্যাক্টিভিটি বেড়ে গেল। কোলাজিনেস হচ্ছে একটা এনজাইম যেটা কোলাজিনটাকে ডিগ্রেড করে। আমরা এখানে দেখেছি যে আমার যখন গ্রাফিয়ান ফলিকলের বাইরে যে এই লেয়ারটা, এই বড় লেয়ারটা, এটা হচ্ছে কোলাজিন দিয়ে তৈরি। কোলাজিন হচ্ছে এক ধরনের বডি ম্যাটেরিয়াল বা এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়ালে থাকে। এই কোলাজেন যে ম্যাটেরিয়ালটা সেটাকে ডিগ্রেড করার জন্য কোলাজিনেস রিলিজ হবে। কোলাজিনেসটা তোমার কোলাজিনটাকে ব্রেকডাউন করে ফেলবে। ব্রেকডাউন করে ফেলার পরে তোমার কী হবে, বাইরের মেমব্রেনটা যদি নরম বা দুর্বল হয়ে যায় বা ব্রেকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু ভিতরের যে সেকেন্ডারি ওসাইটটা এটা কিন্তু এক্সপার্ট হয়ে যাবে না বা বের হয়ে যেতে চাবে না, ঠিক এটাই হবে। সাথে সাথে কী হবে, আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে ওভারিয়ান টিউব যে ছিল, যেটার ভিতর মানে ওভারিয়ান, তারপর ওভারির পর যে ওভারিয়ান টিউবটা যখন তোমার কন্ট্রাকশন করা শুরু করবে, ওভারিয়ান টিউবের কন্ট্রাকশনের ফলে কী হবে, এই মনে করো যে ওই গ্রাফিয়ান ফলিকলটা ওভারিতে আছে, তখন যখন ওভারিয়ান টিউবের কন্ট্রাকশন হলো, তখন কিন্তু এর উপর একটা প্রেশার পড়বে। প্রেশার পড়ার পরে এই সেকেন্ডারি ওসাইটটা আরও চাপ খাবে। এমনিই তার উপরে কী ছিল, তার কিন্তু মেমব্রেনটা দুর্বল হয়ে গিয়েছিল বাই কোলাজিনাস অ্যাক্টিভিটি। তার মধ্যে আবার ইউটেরাইন কন্ট্রাকশন হলো। কন্ট্রাকশন হওয়ার ফলে সে হচ্ছে সেকেন্ডারি ওসাইটটা বের হয়ে গেল, এক্সপালশন হয়ে গেল, এটাকে বলে এক্সপালশন। এই এক্সপালশনটাকে আমরা বলতেছি ওভুলেশন। তাইলে ওভুলেশন করে আমরা কি পেলাম, সে যখন বের হবে সে কিন্তু সেকেন্ডারি ওসাইট হিসেবে বের হবে, সারাউন্ডেড বাই সাম গ্র্যানুলোসা সেল, যেটা আমরা আগে বলেছিলাম যে গ্র্যানুলোসা সেল হচ্ছে কিছু কিউবার্টাল সেলের লেয়ার। তার মানে হচ্ছে সেকেন্ডারি ওসাইট সারাউন্ডেড বাই সাম গ্র্যানুলোসা সেল এক্সপাল হয়ে তোমার গ্রাফিয়ান ফলিকল থেকে বের হয়ে গেল, এটাকে আমরা বলতেছি ওভুলেশন। তো ওভারিয়ান সাইকেলের লাস্টে কিন্তু এটা হচ্ছে ওভুলেশন হচ্ছে। ওভুলেশন হওয়ার পরে কি হচ্ছে, ওভুলেশন হওয়ার পর আমরা পেলাম কিছু সেকেন্ডারি ওসাইট প্লাস গ্র্যানুলোসা সেল পেলাম। এখন সেকেন্ডারি ওসাইট থেকে এখানে আমরা আবার লিউটেনাইজিং হরমোনের ইনফ্লুয়েন্সটা দেখতে পারবো। লিউটেনাইজিং হরমোন যখন আবার রিলিজ হবে, তখন এই সেকেন্ডারি ওসাইটের বাইরে যে গ্র্যানুলোসা সেল ছিল, ওগুলো একটু ইয়েলোইশ কালার হয়ে যাবে। ইয়েলোইশ কালার হয়ে তারা একটু চেঞ্জ হয়ে তারা তৈরি করবে কর্পাস লুটিয়াম। তার মানে হচ্ছে সেকেন্ডারি ওসাইট প্লাস গ্র্যানুলোসা সেল উইচ looks like some yellowish substance that is known as corpus luteum. corpus luteumটা কি, corpus luteum একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করবে, যার কাজ হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন রিলিজ করা। তোমরা সবাই জানো যে ফিমেল দুটি হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ করা। এখন কর্পাস লুটিয়ামের ফেটটা কি, কর্পাস লুটিয়াম দেখতে অনেকটা এরকম অনেক কুচকানো থাকে, এরকম হলুদ কালারের সেল, মাঝখানে হচ্ছে তোমার সেকেন্ডারি ওসাইটটা থাকবে। তো এখন কর্পাস লুটিয়ামটা যখন আছে, তখন কর্পাস লুটিয়ামে দুটি ফেট হতে পারে। যদি আমরা এখানে বলেছিলাম যে ফার্টিলাইজেশন হলে, এটার সাথে রিলিজ আছে ফার্টিলাইজেশনে, তোমার যদি কর্পাস লুটিয়ামটা যদি ফার্টিলাইজড হয়ে থাকে, দ্যাট মিনস এই সেকেন্ডারি ওসাইটের ভিতরে যদি স্পার্মটা এন্টার করতে পারে, তাহলে কর্পাস লুটিয়ামটা সার্ভাইভ করতে পারার পরে তার মানে আমরা ধরলাম ফার্টিলাইজেশন হয়েছে, স্পার্মটা সেকেন্ডারি ওসাইটের ভিতরে ঢুকতে পেরেছে। সেকেন্ডারি ওসাইটের ভিতরে যখনই ঢুকলো, তখনই মিওসিস 2টা কমপ্লিট হলো এবং সেকেন্ডারি ওসাইট থেকে আমরা উটিট পেলাম। উটিটটা যখনই ফর্মেশন হয়ে গেল, তখনই কর্পাস লুটিয়ামটা সার্ভাইভ করতে পারবে। এবং তখন সেটাকে বলা হবে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। আর কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি কাজটা হচ্ছে কি, সে একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করবে, সে প্রোজেস্টেরন রিলিজ করবে এবং সে প্রোজেস্টেরন অনেক ফাংশন আছে, তোমরা আরও ভবিষ্যতে পড়তে পারো ফিজিওলজিতে। প্রোজেস্টেরন একটা মেন কাজ হচ্ছে প্রেগনেন্সিটাকে মেনটেন করা, যা এন্ডোমেট্রিয়াল বিভিন্ন চেঞ্জ করা বা তোমার ফিটাস ডেভেলপিং যে ফিটাস আছে তার জন্য পুরো ইউটেরাসটাকে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে প্রোজেস্টেরনের কাজ। মেন কথা হচ্ছে প্রেগনেন্সি মেনটেন করা প্রোজেস্টেরনের কাজ। তো কর্পাস লুটিয়াম যেটা ছিল, সে হচ্ছে যখন ফার্টিলাইজেশন হলো তখন সে সার্ভাইভ করতে থাকলো, সে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি হিসেবে থাকলো এবং সে একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে প্রোজেস্টেরন রিলিজ করতে থাকলো এবং সে হচ্ছে ডেভেলপিং যে ফিটাস ছিল সেটাকে সে কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট দিল। কতদিন পর্যন্ত দিবে? 4 মাস পর্যন্ত কর্পাস লুটিয়ামটা থাকবে। তারপরে সে আবার ডিজেনারেট করা শুরু করবে এবং এই 4 মাস পরে প্লাসেন্টা ডেভেলপ করা শুরু হবে। এখন এখানে মজার একটা ব্যাপার হচ্ছে যে কর্পাস লুটিয়ামটা তোমার ডেভেলপিং যে ফিটাসটা ছিল, প্লাসেন্টা যতদিন পর্যন্ত তৈরি না হবে, দ্যাট মিনস প্রথম 4 মাস পর্যন্ত প্লাসেন্টা তৈরি হয় না, তখন ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমার কর্পাস লুটিয়ামটা একটা
মানে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে। বাট 4 মাস পরে যখন প্লাসেন্টা তৈরি হওয়া শুরু হয় তখন কর্পাস লুটিয়ামের কাজ কিন্তু শেষ, কারণ প্লাসেন্টা চলে আসে, এখন সে ফিটাসকে নিজে একটা এনভায়রনমেন্ট দিতে পারবে বা ফিটাসকে সে হেল্প করতে পারে, তাই কর্পাস লুটিয়ামের কাজ নেই। সে তখন বলে যে কর্পাস লুটিয়াম তুমি চলে যাও, তখন কর্পাস লুটিয়াম ডিজেনারেট করবে 4 মাস পর আফটার ডেভেলপিং অফ প্লাসেন্টা। তার মানে মেন কথা হচ্ছে ফার্টিলাইজেশন হলে কর্পাস লুটিয়ামটা 4 মাস সার্ভাইভ করবে, ফিটাসকে সে একটা এনভায়রনমেন্ট দিতে সাহায্য করবে বাই রিলিজিং প্রোজেস্টেরন। তারপর হচ্ছে 4 মাস পরে প্লাসেন্টা গ্রো করার পরে সে ধ্বংস হয়ে ডিজেনারেট হয়ে যাবে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কী হবে? তাহলে কিন্তু তার কোনো কাজ নেই। ফার্টিলাইজেশন না হলে সে হচ্ছে স্কার টিস্যু, বা একটা স্কার টিস্যু বলতে আর কি জাস্ট শ্রিঙ্ক হয়ে ছোট একটা বলের মতো আকার হয়ে সে ফর্ম করবে কর্পাস এলবিকেন্স এবং সে বডি থেকে এক্সপালশন হয়ে যাবে। এটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের শেষে পাচ্ছি, যে একটা আনফার্টিলাইজড ওভাম বা আনফার্টিলাইজড যে কর্পাস লুটিয়ামটা ওইটা ফার্টিলাইজেশন না হওয়ার ফলে সে মেনস্ট্রুয়াল সাইকেল লাস্টে বডি থেকে বের হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ কর্পাস এলবিকেন্স। আর যদি ফার্টিলাইজেশন হতো তখন সেটাকে বলা হতো কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। সে কিন্তু নষ্ট হতো না, সে কিন্তু 4 মাস থাকতো, বাট সে কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে বডি থেকে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে মেন কথা। তো আমি যদি পুরো জিনিসটাকে ওভারভিউ করতে চাই, ওজেনেসিসের সাথে ওভারিয়ান সাইকেলটা বলার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে এখানে ওভামের যে মানে কনজিকিউটিভ চেঞ্জগুলো এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। তো ওজেনেসিস তোমরা আগেই বুঝেছো। তো ওভারিয়ান সাইকেলের পরে আমি প্রাইমারি ওসাইটের কথা যেটা আগে বলেছিলাম, প্রাইমারি ওসাইটের যে সাবসিকুয়েন্ট চেঞ্জ, প্রাইমারি দেন হচ্ছে সেকেন্ডারি ফলিকল, দেন গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলে কিছু চেঞ্জ হলো, গ্রাফিয়ান ফলিকল থেকে তোমার সেকেন্ডারি ওসাইটটা এক্সপাল্ড হয়ে বডি থেকে বের হয়ে গেল। সেকেন্ডারি ওসাইট থেকে তারপর আবার সেকেন্ডারি ওসাইটে যদি তোমার ফার্টিলাইজেশন মানে কর্পাস লুটিয়ামের ভিতরে যে সেকেন্ডারি ওসাইট ছিল ওইটা যদি তোমার ফার্টিলাইজেশন হয়ে থাকে তখন সেকেন্ডারি ওসাইট থেকে উটিড হয়ে যাবে। উটিড হয়ে তোমার হচ্ছে একটা ডেভেলপিং এমব্রায়ো তৈরি হবে, সেটা আমরা পরের লেকচারগুলোতে দেখতে পারবো। বাট এখানে মেন কথাটা হচ্ছে এটাই, এখানে সাবসিকুয়েন্ট প্রথমে আমরা একটা উটিড তৈরি হবে, উটিডটার ভিতরে মানে সেকেন্ডারি ওসাইট তৈরি হবে, সেকেন্ডারি ওসাইটটা সাবসিকুয়েন্ট চেঞ্জের মাধ্যমে লাস্টে গিয়ে উটিড বা ওভাম তৈরি হবে। এবং পুরো মানে ফিনিশিংটা ডিপেন্ড করছে তোমার ফার্টিলাইজেশন হবে কি হবে না। তো সবার ক্ষেত্রেই মেনস্ট্রুয়েশন সাইকেল পর্যন্ত আমরা যেটা পাই সেটা হচ্ছে যে সেকেন্ডারি ওসাইটটা পাই, বাট উটিড কখনোই পাবো না যদি না ফার্টিলাইজেশন না হয়। তার মানে সেকেন্ডারি ওসাইট সব মানে যারা বিবাহিত না সেসব মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যখনই ফার্টিলাইজেশন হচ্ছে বা স্পার্মাটোজোয়া তখনই সেটা উটিডে কনভার্ট হচ্ছে, এবং উটিডটা এবং স্পার্মের কম্বিনেশনের ফলে বা ফার্টিলাইজেশনের ফলে আমরা একটা ফিটাস, ডেভেলপিং ফিটাস বা এমব্রায়ো পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। যদি তোমাদের কোনো কোয়েরি বা কোনো কমেন্ট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ।